যুক্তরাষ্ট্রের ব্লকেডকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার ইরান তার সামরিক সক্ষমতা দেখানো শুরু করে দিয়েছে। দীর্ঘ ৩ দিন অতিবাহিত হয়ে গেলেও ইরান এখন পর্যন্ত আমেরিকার এই অবরোধের বিরুদ্ধে শক্তিশালী কোনো পদক্ষেপ নেয়নি। তারা চুপ ছিল, নীরবে তারা পর্যবেক্ষণ করছিল, অবজারভেশনে রেখেছিল যে শেষ পর্যন্ত আমেরিকা আসলে কতটুকু সফল হয় এই ব্লকেড ধরে রাখতে। চীন অবশ্য প্রথম থেকেই এই ব্লকেডের বিরোধিতা করেছিল। ইউরোপের ২৬টা রাষ্ট্র তারা এই ব্লকেডের বিরোধিতা করেছিল। এমনকি মধ্যপ্রাচ্যে আমেরিকার সবথেকে ঘনিষ্ঠ মিত্র দেশ সৌদি আরবও এই ব্লকেডের বিরোধিতা করেছিল। তারপরও আমেরিকা ব্লকেড উঠিয়ে নিতে চায়নি। তারা ততক্ষণ পর্যন্ত ব্লকেড ধরে রাখবে যতক্ষণ পর্যন্ত ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে না দেয়। কিন্তু বাস্তবে এখন কাগজে কলমে এই ব্লকেড থাকলেও ইরান এবার এই ব্লকেড ভেঙে চুরমার করে দিল। এবং ঠিক আজকে ১ ঘন্টা আগের নিউজ, ইরান এমন এক শক্তিশালী পদক্ষেপ নিয়েছে যে আমেরিকার এই ব্লকেডে থাকা জাহাজগুলো একেবারে নিমিষেই তারা ফ্রিজ হয়ে গিয়েছে। তারা সামান্য পরিমাণও বাধা প্রদান করার মতন সাহস এবং শক্তিটুকু তাদের আর অবশিষ্ট নেই। গতকাল রাত্রেই ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছিল, শি জিনপিংকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, যদি ইরান হরমুজ প্রণালী খুলে দেয়, এমনকি চীন যদি ইরানে অস্ত্র সরবরাহ না করে, তাহলে এই ব্লকেড উঠিয়ে নেবে আমেরিকা এবং ইরান যুদ্ধের পরিসমাপ্তি ঘটবে। অর্থাৎ ওয়ান অ্যান্ড অনলি একটা শর্তে এসে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে এই প্রস্তাবনা তুলে দেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আজকে সকালে এটার পাল্টা বিবৃতি প্রদান করেন। তিনি উল্লেখ করেন যে চীন ইরানকে কোনো ধরনের অস্ত্র সহায়তা করবে না, এমনকি এই ব্লকেড উঠিয়ে নিতে হবে। আর এই কারণে তিনি মুস্তফা খামেনিকে উদ্দেশ্য করে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকেও তিনি উদ্দেশ্য করে উল্লেখ করেন যে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে দিতে হবে, অবাধে সেখানে জাহাজ চলাচল করবে। চীন মূলত আমেরিকার সাথে একটা যৌথ বাণিজ্য গড়ে তোলার জন্য বা দ্বিপাক্ষিক একটা বাণিজ্য গড়ে তোলার জন্য হয়তো তার স্বার্থের বিষয়টি বিবেচনা করে সে এমন একটা ডিসিশন নিতে পারে, হয়তো ইরানকে সে অস্ত্র সরবরাহ নাও করতে পারে। কিন্তু তাই বলে ইরান যে সাহসী জাতি, ইরান যে বীরের জাতি, তারা যে আমেরিকা এবং চীনের কথার উপরে ভিত্তি করে চলে না, বা তারা যে চীন এবং রাশিয়ার শক্তি এবং সাহসকে অবলম্বন করে আমেরিকার মতন সুপার পাওয়ারের বিরুদ্ধে লড়ছে না, সেটা তারা আরও একবার প্রমাণ করে দিতে সক্ষম হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ব্লকেড উপেক্ষা করে একটি সুপার ট্যাঙ্কার পারস্য উপসাগরে প্রবেশ করেছে এবং এই সুপার ট্যাঙ্কারকে কোনোভাবে বাধা দেওয়া দূরে থাক, সামান্য পরিমাণও কোনো প্রতিরোধ করার চেষ্টা করেনি আমেরিকান সৈন্যরা। কারণটা কি? পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত সপ্তাহে যখন শান্তি আলোচনা পিস টক শুরু হয়েছিল, সেই সময়ে আমেরিকা মূলত ইরানের যে 10 দফা সেটার ভিত্তিতে আলোচনা না করে তারা উল্টো হরমুজ প্রণালীর উপরে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিল, এমনকি ইরানে থাকা যে এনরিচড ইউরেনিয়ামগুলো সেটা তারা নিজেদের কর্তৃত্বে নিতে চেয়েছিল। এরপর পরে শান্তি আলোচনা ভেস্তে যায় এবং তারপরে এই ব্লকেড প্রদান করে আমেরিকা এবং পাল্টা হরমুজও খুলে দেওয়ার কথা বলেও আবার পাল্টা অবরোধ আরোপের করে বা হরমুজ প্রণালীতে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে নেয় ইরানি সেনাবাহিনী বা ইরানি আইআরজিসি। কিন্তু আজকের এই ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ইরান যদি চায় তাহলে মার্কিন এই নিষেধাজ্ঞা বা মার্কিন এই অবরোধ তারা 1 সেকেন্ডও লাগবে না তাদের এই ব্লকেড উঠিয়ে নিতে। কিন্তু তারা আন্তর্জাতিক আইনকে সম্মান জানিয়ে তারা দেখাতে চাচ্ছে যে সত্যিকারের সন্ত্রাসী রাষ্ট্র কারা, সত্যিকারের পাষণ্ড রাষ্ট্র কারা বা জুলুমকারী কারা। এই আমেরিকা মূলত যে কতটা জুলুমকারী সেটা ইউরোপ এবং অন্যান্য রাষ্ট্রগুলো তারা দেখুক। তারা দীর্ঘদিন মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলো তারা যেভাবে আমেরিকাকে সাপোর্ট করে, অবশেষে তারা দেখুক যে সত্যিকার অর্থে কারা মূলত জুলুমকারী। এই ব্লকেড আরব থেকে শুরু করে এখন পর্যন্ত 10টি জাহাজ সম্পূর্ণভাবে ফেরত পাঠিয়েছে মার্কিন বাহিনীরা। তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে যে মার্কিন নিষেধাজ্ঞায় তালিকায় থাকা একটা ইরানের সুপার ট্যাঙ্কার এই ব্লকেড উপেক্ষা করে হরমুজ প্রণালী পার হয়ে ইরানের ইমাম খোমেনি বন্দরের দিকে অগ্রসর হয়েছে। এবং বার্তা সংস্থাটি ট্যাঙ্কারটির সম্পূর্ণ নাম উল্লেখ না করলেও এই ট্যাঙ্কারে মূলত 20 লক্ষ ব্যারেল তেল পরিবহনে সক্ষম। আমেরিকাও জানে না যে এই জাহাজটি আসলে কোথায় যাচ্ছে। এবং এর আগে মার্কিন নিষেধাজ্ঞার কবলে থাকা অ্যালিসিয়া নামক আরও একটি ইরানি জাহাজ, সেটা হরমুজ প্রণালী পার হয়, কিন্তু সেই জাহাজকেও সামান্য পরিমাণে বাধা প্রদান করার ক্ষমতা দেখায়নি এই মার্কিন বাহিনীরা। গত 2 বছর ধরে ইরানের তেল পরিবহনে শুধুমাত্র এই 2টি জাহাজই তারা সার্বিকভাবে তেল পরিবহন করেছে, অ্যালিসিয়া এবং আজকের এই জাহাজটি। কিন্তু সত্যিকার অর্থে কেন বাধা প্রদান করল না আমেরিকা, কি কারণে বাধা দিতে সাহস দেখালো না, সেটা সকলেই ইতোমধ্যে জানে।
ইরানের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ হিসেবে যদি এই জাহাজ দুটিকে কোনো ধরনের অবরোধ আরোপ করতে বা বাধা প্রদান করার চেষ্টা করতো আমেরিকা, তাহলে মুহূর্তেই ওই ওমান সাগর আর আরব সাগরে আমেরিকার ব্লকাডে অংশগ্রহণ করা ডেস্ট্রয়ারগুলো এবং জাহাজগুলোকে পানির সাথে একেবারে সলিল সমাধি ঘটিয়ে দিত ইরানি বাহিনী। এবং এই ভয়ে মূলত তারা কার্যত ইরানের এই ট্যাঙ্কারগুলোর সামনে কোনো ধরনের বাধা প্রদান করেনি। উল্টো ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছে যে এবার যে শান্তি আলোচনা হবে ইসলামাবাদে, সেই শান্তি আলোচনাতে সে জেডি ভ্যান্সের সাথে নিজে অংশগ্রহণ করবে। ডোনাল্ড ট্রাম্প মূলত চাচ্ছে মাসুদ পেজেকশিয়ানের সাথে সরাসরি আলোচনা করে ইরানের যে ইউরেনিয়াম, সেই ইউরেনিয়াম নিজেদের কুক্ষিগত করতে, অন্যথায় অন্য কোনো রাষ্ট্রে হস্তান্তর করতে। এমনকি হরমুজ প্রণালী সম্পূর্ণ ইরান খুলে দেবে এবং হরমুজ প্রণালী আমেরিকার নিয়ন্ত্রণে থাকবে। এটা মূলত করতে চাচ্ছে, কিন্তু ইরান উল্লেখ করেছে যে তারা যে 10টা দফা দিয়েছে, এই 10টি দফার যদি একটি দফাও না মানা হয় বা কোনোভাবে যদি না মানতে চায় আমেরিকা, তাহলে এই আলোচনার কোনো মানে নেই, এই আলোচনার কোনো প্রয়োজন নেই। যদিও অস্থায়ী যে যুদ্ধবিরতি করা হয়েছিল সেটা 21 তারিখে শেষ হবে, কিন্তু এই যুদ্ধবিরতির পূর্বেই এই 10 দফা আলোচনা নিয়েই এখন সবথেকে বেশি আলোচনা হচ্ছে সারা বিশ্বব্যাপী। ইরান যে 10 দফা দিয়েছে, যা 10টি শর্ত দিয়েছে, এই 10টি শর্ত যে মানার মতো নয় বা এটা যে কঠিন কোনো শর্ত দিয়েছে ইরান, তা কিন্তু নয়। তবে ইরান যে শর্ত দিয়েছে, ইরান স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি, এমনকি তাদের যে ইউরেনিয়াম রয়েছে, তারা ইউরেনিয়ামের উপর ভিত্তি করে বৈদ্যুতিক কার্যক্রম বা আপনার বিদ্যুৎ জ্বালানি ক্ষেত্রে তারা ব্যবহার করতে চায়। এমনকি রাশিয়ার আপনার ভাইস প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তিনি জানিয়েছেন, ইরান যদি সহযোগিতা চায় রাশিয়ার কাছে, তাহলে রাশিয়া এক্ষেত্রে বিদ্যুৎ খাতে ইউরেনিয়ামকে ব্যবহার করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করতে রাজি আছে। যেমনটা বাংলাদেশে রূপপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার আপনার ইঞ্জিনিয়ার এখানে সার্বক্ষণিকভাবে কাজ করার মাধ্যমে বাংলাদেশকে সর্বপ্রথম পারমাণবিক একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র উপহার দিতে সক্ষম হয়েছে, ইরানের ক্ষেত্রেও তারা সেমভাবে সহযোগিতা করতে চায়। কিন্তু আমেরিকা কোনোভাবে বিশ্বাস করতে পারছে না যে ইরান সত্যিকার অর্থে যে ইউরেনিয়াম মজুত করেছে এটা দিয়ে তারা পারমাণবিক বোমা বানাবে না। যদি ইরান বারবার উল্লেখ করেছে তারা পারমাণবিক বোমা বানাতে চায় না, তারা মূলত শান্তিপূর্ণ কাজে বা উন্নয়নমূলক কাজে ব্যবহার করতে চায়, তারপরে আমেরিকা বিশ্বাস করে না। কিন্তু ইরানের মূল কথা হচ্ছে তারা ইউরেনিয়াম কোনোভাবেই অন্য কোনো রাষ্ট্রের কাছে দেবে না বা ইরানের সার্বভৌমের উপর হুমকি হয়ে আসবে এমন কোনো ডিসিশনও তারা মেনে নেবে না। তারা যে 10টা শর্ত দিয়েছে, 10টি শর্ত মানতে হবে, এটাই হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কথা। এর বাইরে যদি যাওয়ার চেষ্টা করে, আমেরিকা যদি এর বাইরে যেতে চায়, তাহলে এই আলোচনার কোনো প্রয়োজন নেই। এমনকি পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনির সেনাপ্রধান, তিনি এই মুহূর্তে ইরানে অবস্থান করছেন, তিনি এরপর কাতারে যাবেন, এমনকি মিশরে যাবেন, সৌদি আরবেও যাবেন, তুরস্কে যাবেন। অর্থাৎ তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেভাবেই হোক এই যুদ্ধবিরতি আলোচনা যেন স্থায়ীভাবে যুদ্ধবিরতির রূপ দেওয়া যায়, এমনকি ইরান, আমেরিকা এবং ইসরায়েলের ভিতরে একটা স্থায়ী শান্তি চুক্তি সম্পন্ন করা যায়। যে কারণে তিনি রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে এক দেশ থেকে আরেক দেশে ছুটে বেড়াচ্ছেন। কিন্তু তারপরেও ইরান উল্লেখ করেছে যে অবশ্যই ইরান দেখবে যে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তাদের সেই ক্ষতিপূরণ তারা পাচ্ছে কিনা। এমনকি যে ইউরেনিয়াম কার্যক্রম পরিচালনা করার জন্য তাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সকলেই শাহাদাত বরণ করেছে হাসি মুখে। সেই ইরানের বর্তমান জাতি যারা অবশিষ্ট রয়েছে, দেশপ্রেমিক যারা, তারা যদি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলেই কেবল এই ইউরেনিয়াম বাইরে যাবে। কিন্তু তারা কখনো জীবিত থাকা অবস্থায়, তাদের নিঃশ্বাস থাকা পর্যন্ত তারা এদের সাথে যারা শহীদ হয়েছে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে না। আলী লারিজানি, কাসেম সোলাইমানি থেকে শুরু করে ইমাম আয়াতুল্লাহ আলী খামেনি থেকে শুরু করে সকলের রক্তের সাথে তারা কখনো বিশ্বাসঘাতকতা করবে না। আর যে কারণেই এ ধরনের অবরোধ বা এ ধরনের কোনো প্রস্তাবনা যদি নিয়ে আসে আমেরিকা, তাহলে আলোচনা করার কোনো প্রয়োজন নেই, আমরা যুদ্ধ করতে রাজি আছি। এছাড়া ইরানের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাব তিনি যুক্তরাষ্ট্রকে আরও বড় ধরনের 2টি শর্ত প্রদান করেছেন। যদি এই শর্ত যুক্তরাষ্ট্র মানে তবেই কেবল স্থায়ী যুদ্ধবিরতির দিকে যাবে ইরান, নতুবা তারা কোনো ধরনের যুদ্ধবিরতি মানবে না। অর্থাৎ ইরানের যে 10টি শর্ত সেটা তো আছেই, পাশাপাশি আরও 2টা শর্ত দেওয়া হয়েছে। সেটার মধ্যে অন্যতম হচ্ছে যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত থাকবে এবং অবশ্যই যুক্তরাষ্ট্রকে এটা মেনে নিতে হবে। আর দ্বিতীয় যে শর্ত দেওয়া হয়েছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের যে ফরেন পলিসি, যে পররাষ্ট্র নীতি, সেখানে সবসময় ইসরায়েল ফার্স্ট এই নীতি তারা অবলম্বন করে। অর্থাৎ এই নীতি থেকে তাদের বের হয়ে আসতে হবে, তাদের পররাষ্ট্র নীতিতে কোনোভাবেই ইসরায়েল ফার্স্ট, ইসরায়েলি প্রথম এই নীতি অবলম্বন তারা করতে পারবে না। এমনকি এই বাঘের গালিবাব তিনি উল্লেখ করেছেন যে যুদ্ধ হোক মেগা যুদ্ধবিরতি, হিজবুল্লাহ, হামাস, হুতি এবং ইরাকি মিলিশিয়ারা সবাই যে এক আত্মা, এটা আমেরিকা এবং ইসরায়েলকে স্বীকার করে নিতে হবে।
অর্থাৎ ইরানের এই প্রক্সি যোদ্ধারা, এই প্রক্সি ওয়ার পরিচালনাকারী এক একটা যোদ্ধারা, তারা সকলেই যে ইরানের সাথে এক আত্মবদ্ধ, এটা আমেরিকা এবং ইসরায়েলকে মেনে নিতে হবে। তারা লেবাননে যেভাবে হামলা চালিয়ে হিজবুল্লাহকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে, এটা মূলত ইরানের হৃৎপিণ্ড ছিঁড়ে ফেলার মতন, ইরানের কলিজা ছিঁড়ে ফেলার মতন। তাই ইরান কোনোভাবেই হিজবুল্লাহর উপরে যদি কোনো ধরনের দমন পীড়ন চালানো হয়, তাতে তারা চুপ করে বসে থাকবে না, তারা পাল্টা পদক্ষেপ নিয়ে ইসরায়েলকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেবে, ইসরায়েলকে শ্মশানে পরিণত করবে। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সামনে বড় ধরনের দুইটা গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দিল এই সিংহ, ইরানের নতুন সিংহ হিসেবে উদিত হওয়া বাঘের গালিবাগ। ইরানিরা যে এক একটা সিংহ, সত্যিকারের যে বীর পুরুষ, তারা যে সত্যিকার অর্থে এক একটা বীরত্ব গাথা কাব্য লিখতে জানে, তারা যে এক একটা মায়ের গর্ভে থেকে বীরের জন্ম হয়েছে, সেটা এই বাঘের গালিপা প্রমাণ করে দিয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেছেন যে কোনোভাবে ইসরায়েল ফার্স্ট এই নীতি যুক্তরাষ্ট্র অবলম্বন করলে আমরা কোনো ধরনের কোনো শান্তি আলোচনায় বসবো না। শুধু তাই নয়, হিজবুল্লাহ, হামাস, হুতি এবং ইরাকি মিলিশিয়ারা, তাদেরকে কোনোভাবে ইরান থেকে বিচ্ছিন্ন করার কোনো ষড়যন্ত্র যদি করা হয়, তাহলে ইরান মেনে নেবে না। এই বাঘের বাচ্চা গালিবাগ তার অবস্থান জানিয়ে দিয়েছে এবং আগামী পরশুদিনতেই হয়তোবা এই শান্তিপূর্ণ আলোচনার দ্বিতীয় দফা ইসলামাবাদে বসতে যাচ্ছে, তার পূর্বেই এই ওয়ার্নিংটা প্রদান করলো। অর্থাৎ এখন পর্যন্ত ইরানের শাসকরা যে কতটা শক্তিশালী এবং ইরানের শাসকরা যে একজন চলে গেলে আরেকজন সেই শূন্যস্থান পূরণ করার জন্য যে সকলে রেডি হয়ে রয়েছে, সকলে যে প্রশিক্ষিত, একের পর এক এই ইরানের প্রত্যেকটা মানুষই যেন সেটার প্রমাণ দিয়ে যাচ্ছে। সবাই ভেবেছিল ইরানের রেজিম ব্যবস্থার পরিবর্তন ঘটবে যদি শীর্ষস্থানে আয়াতুল্লাহ আলী খামেনি থেকে শুরু করে প্রথম স্থানীয় কর্মকর্তাদেরকে যদি হত্যা করা যায়। আমেরিকা এবং ইসরায়েল সেই টার্গেট নিয়ে তারা 40 দিনের যুদ্ধে একেবারে প্রথম দিনে আলী খামেনিকে শাহাদাত করেছিল, শহীদ করেছিল। কিন্তু তারপরও ইরান যেভাবে সিংহের মতন লড়াই চালিয়ে গেল, যেভাবে তারা পাল্টা প্রত্যাঘাত করে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে 40 দিন পর্যন্ত লড়াই অব্যাহত রেখেছিল, এবং তারপরে শেষ পর্যন্ত আমেরিকা বাধ্য হয়ে অস্থায়ী 15 দিনের যুদ্ধবিরতিতে যায়, সেটা সত্যি বিশ্বের ইতিহাসে একটা অবিস্মরণীয় ঘটনা হয়ে থাকবে।